আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। এই প্লেলিস্টে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার ফিজিওলজি কার্ডের টপিকগুলোকে আইটেম ওয়াইজ ইন ডিটেলড আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আইটেম 1 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 1-এর টপিক হচ্ছে প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসল, জাংশনাল টিস্যুস অফ দি হার্ট, জেনারেশন অফ কার্ডিয়াক ইম্পালস অ্যান্ড ইটস কন্ডাকশন ইন দ্য হার্ট। আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডের দুইটা পার্ট রয়েছে। প্রথমটি হলো কার্ডিয়া মানে হার্ট, এবং দ্বিতীয়টি হলো ভাস্কুলার সিস্টেম অর্থাৎ ব্লাড ভেসেলস। আমরা প্রথমে হার্ট নিয়ে পড়াশোনা করব। অ্যাকচুয়ালি হার্ট ইজ দ্য পাম্পিং মেশিন। কৃষি জমিতে সেচ দেওয়ার কাজে পাম্পিং মেশিন ব্যবহার করা হয়। এই পাম্পিং মেশিন পানিকে কৃষি জমিতে পৌঁছে দেয়। আমাদের শরীরেও প্রতিটি কোষে নিউট্রিয়েন্ট, হরমোন, অক্সিজেন এগুলোর পৌঁছে দেওয়ার দরকার পড়ে, এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো বডি থেকে বের করে দেওয়ারও প্রয়োজন পড়ে। এখানেই আসে পাম্পিং মেশিনের কাজ। আমাদের হার্ট ব্লাডকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয়। হার্ট পাম্প করার ফলে একটা ফোর্স ক্রিয়েট হয়। এই ফোর্সের মাধ্যমে ব্লাড শরীরে ফ্লো হতে পারে। শুধু যে হার্ট পাম্পিং মেশিন হিসেবেই কাজ করে তা নয়, হার্ট অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আলাদা রাখে, যাতে এরা বিভিন্ন ডিরেকশনে আলাদাভাবে ফ্লো হতে পারে। এর জন্য অক্সিজেন এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের আমাদের বডিতে মিক্সচার হয় না। হার্ট ইজ দ্য পাম্পিং অর্গান। দি হার্ট ইজ অ্যাকচুয়ালি টু সেপারেট পাম্পস, রাইট হার্ট অ্যান্ড লেফট হার্ট। হার্টের তিনটা মেজর টাইপের মাসল থাকে: অ্যাট্রিয়াল মাসল, ভেন্ট্রিকুলার মাসল এবং স্পেশালাইজড এক্সাইটেটরি অ্যান্ড কন্ডাকটিভ মাসল, দি জাংশনাল টিস্যুস। আমাদের হার্টের সেলগুলোতে গ্যাপ জাংশন থাকে। এই গ্যাপ জাংশন থাকার কারণে একটা কার্ডিয়াক সেল থেকে অন্য কার্ডিয়াক সেলে ইম্পালস তাড়াতাড়ি পাস করতে পারে, যার কারণে হার্টের একটা অংশ একসাথে একটা নির্দিষ্ট কাজ করতে পারে। সেটা হচ্ছে কন্ট্রাকশন। আমাদের অ্যাট্রিয়ামগুলো একসাথে কন্ট্রাক্ট করে এবং ভেন্ট্রিকলগুলো একসাথে কন্ট্রাক্ট করে। এই যে অ্যাট্রিয়াম দুটা একসাথে কন্ট্রাক্ট করছে, এই ব্যাপারটাকে বলা হয় অ্যাট্রিয়াল সিনসাইশিয়াম, এবং ভেন্ট্রিকল যে একসাথে কন্ট্রাক্ট করছে এই ব্যাপারটাকে বলা হয় ভেন্ট্রিকুলার সিনসাইশিয়াম। এই অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার সিনসাইশিয়াম একটা স্ট্রাকচারের মাধ্যমে অ্যাটাচড থাকে। সেগুলো হচ্ছে বান্ডেল অফ হিস অথবা এভি বান্ডেল। এরা বান্ডেল অফ হিস অথবা এভি বান্ডেল দিয়ে কানেক্টেড থাকে এবং সেপারেটেড থাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ফাইব্রাস টিস্যু দিয়ে। The cardiac muscle has three main membrane channels: fast sodium channel, slow sodium calcium channel, and potassium channel. এখন আমরা কার্ডিয়াক মাসেলের প্রপার্টি সম্পর্কে জানব। প্রপার্টিগুলো হচ্ছে অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, অল অর নান লো, রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং ফ্র্যাঙ্ক স্টার্লিং লো। এই অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি অ্যান্ড রিফ্র্যাক্টরি পিরিয়ড এগুলো হচ্ছে কার্ডিয়াক মাসেলের ইলেকট্রিক্যাল প্রপার্টি। এবং কন্ট্রাক্টিলিটি, অল অর নান লো, ফ্র্যাঙ্ক স্টার্লিং লো
এগুলো হচ্ছে কার্ডিয়াক মাসেলের মেকানিক্যাল প্রপার্টি। আমরা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই দুই ভাগে প্রপার্টিগুলোকে ভাগ করতে পারি। প্রথমেই আমরা জানব রিদমিসিটি অথবা অটোরিদমিসিটি নিয়ে। অটোরিদমিসিটিতে অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে, অটোমেটিসিটি এবং রিদমিসিটি। আমরা জানি যে কোনো টিস্যু আসলে নিজে নিজে কোনো ফাংশন করতে পারে না। টিস্যু অথবা মাসেল এদের নিজেদের কাজ করার জন্য এদের কাছে একটা ইম্পালস আসতে হয়। জেনারেলি ইম্পালসগুলো নিউরন থেকে আসে। ওই নিউরন থেকে ইম্পালস আসার পরে ওই মাসেলটা রেসপন্স করতে পারে। এই মাসেল অথবা টিস্যু সাধারণত এরা নিজেদের ইম্পালস জেনারেট করতে পারে না। এরই ব্যতিক্রম হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসল। আমাদের কার্ডিয়াক মাসেলের কিছু স্পেশালাইজড স্ট্রাকচার রয়েছে যারা নিজেই ইম্পালস জেনারেট করতে পারে এবং ওই ইম্পালস কন্ডাক্টেড হয়ে পুরো কার্ডিয়াক মাসেলে ছড়িয়ে যাওয়ার পরে কার্ডিয়াক মাসেল একটা প্রপার রেসপন্স করে এবং এই ইম্পালস জেনারেশনটা একটা নির্দিষ্ট রিদম মেনে চলে। এই যে কার্ডিয়াক মাসেলের নিজের ইম্পালস জেনারেট করার ক্ষমতা, একে বলা হয় অটোমেটিসিটি, এবং এই ইম্পালসটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে, একটা নির্দিষ্ট রিদম মেনে তৈরি হওয়ার যে ব্যাপার, এটাকে বলা হয় রিদমিসিটি। এবং দুইটাকে একসাথে করলে আমরা পাই অটোরিদমিসিটি। The inherent property by which the cardiac muscle can initiate its own impulse rhythmically. How this process initially started in embryonic cardiac tissue, not fully understand. Certain hypoxic state may be. Basically, the inherent leakiness of sinus nodal fibers to sodium and calcium ions causes their self-excitation. Then why not the sinus nodal fibers to remain depolarized? এটার কারণ হচ্ছে স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেটেড হওয়ার কিছুক্ষণ পরেই ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। এই সময়টা হচ্ছে 10 to 150 সেকেন্ড, এবং অল অ্যাবাউট দ্য সেম টাইম পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। এখন আমরা কিছু মাসেলের রিদমিসিটির মান জানব। অ্যাট্রিয়াল মাসেল 60 টাইমস পার মিনিট, SA node 70 to 80 times per minute, AV node 40 to 60 times per minute, bundle of His 30 to 36 times per minute, Purkinje fiber 15 to 40 times per minute. এখানে আমরা দেখতে পাচ্ছি SA নোডের রিদমিসিটি প্রপার্টি সবচেয়ে বেশি। এখন আসি কন্ডাক্টিভিটিতে। এতক্ষণ আমরা জানলাম যে কার্ডিয়াক মাসল তার নিজের ইম্পালস নিজেই তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ইম্পালস তৈরি হয়ে একটা জায়গাতেই যদি বসে থাকে তাহলে পুরো হার্টটা কি ফাংশন করতে পারবে? অবশ্যই না। তাহলে ওই ইম্পালসটাকে কন্ডাক্টেড হয়ে হার্টের বিভিন্ন অংশে ছড়িয়ে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ইম্পালস হার্টের বিভিন্ন অংশে ছড়িয়ে যাওয়ার এই প্রপার্টিকে বলা হয় কন্ডাক্টিভিটি, কারণ এরা কিছু ফাইবারের মাধ্যমে কন্ডাক্টেড হয়ে পুরো হার্টে ছড়িয়ে যায়। এখানে আমরা একটা হার্টের ছবি দেখতে পাচ্ছি। আমাদের রাইট অ্যাট্রিয়ামে থাকে SA নোড, এবং SA নোডই প্রথম ইম্পালস জেনারেট করে। এরপর এই ইম্পালস
রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ছড়িয়ে যায় এবং ইন্টারনোডাল পাথওয়েস এর মাধ্যমে এভি নোডে আসে। এভি নোড থেকে বান্ডেল অফ হিটস হয়ে রাইট বান্ডেল, লেফট বান্ডেল ব্রাঞ্চ হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকলেও ছড়িয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইম্পালস জেনারেট হচ্ছে এসএ নোডে অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামে এবং পর্যায়ক্রমে সেটা পুরো হার্টে ছড়িয়ে যাচ্ছে। এই প্রপার্টিকেই বলা হয় কন্ডাক্টিভিটি, কন্ডাকশন অফ কার্ডিয়াক ইম্পালস থ্রু ডিফারেন্ট পার্টস অফ দি হার্ট। বিভিন্ন মাসেলের কন্ডাকশন রেট বিভিন্ন রকম, আমরা এখন সেটা দেখব। অ্যাট্রিয়াল অর ভেন্ট্রিকুলার মাসেলে ইট ইজ 0.3 to 0.5 meter per second. SA node 0.05 meter per second. AV node 0.01, 0.1 meter per second. Bundle of His 1 meter per second. Purkinje fiber 1 meter per second. গাইটনে বলা আছে পার্কিনজি ফাইবারের কন্ডাকশন রেট 4 মিটার পার সেকেন্ড। এখন আসি এক্সাইটেবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টিলিটি প্রপার্টিতে। আচ্ছা, আমরা যখন এক্সাইটেড থাকি তখন আমরা কি করি? ওই এক্সাইটেশনের কারণে আমরা কোনো একটা কাজ করি। সেম ভাবে আমাদের কার্ডিয়াক মাসেলও যখন এক্সাইটেড হয়ে যায় ওই এক্সাইটেশনের রেসপন্স হিসেবে সে কিছু একটা করে। তাহলে অবশ্যই জানতে ইচ্ছে করছে যে আমাদের কার্ডিয়াক মাসেল এক্সাইটেশনের রেসপন্স হিসেবে কি করে? আমাদের কার্ডিয়াক মাসেল এক্সাইটেশনের রেসপন্স হিসেবে কন্ট্রাক্ট করে। অর্থাৎ আমাদের কার্ডিয়াক মাসেলের এক্সাইটেশনের প্রতি রেসপন্সটাই হচ্ছে কন্ট্রাক্টিলিটি। যদি কার্ডিয়াক মাসেল একটা প্রপার অ্যাডিকুয়েট স্টিমুলাস পায় তাহলে সে এক্সাইটেড হয় এবং ওই এক্সাইটেশনের রেসপন্স হিসেবে সে কন্ট্রাক্ট করে। The cardiac muscle is excitable by adequate stimulus and it responds by contraction. আর কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনে হেল্প করে দুইটা আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়নের কাজ কি? Calcium ion, especially from ECF, favors association of actin and myosin filaments in the myofibrils, and potassium does not favor this association of actin and myosin. বুঝতেই পারছি ক্যালসিয়াম এবং পটাশিয়াম আমাদের হার্টের কন্ট্রাকশনে হেল্প করে, কিন্তু কোনো কিছুই তো বেশি বেশি ভালো না। তাই এই ক্যালসিয়াম এবং পটাশিয়ামও যদি এক্সেস হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। এক্সেস ক্যালসিয়াম causes calcium rigor when heart stops at systole. Excess potassium in ECF causes the condition when the heart stops in diastole. এখানে আমরা একটা হার্ট দেখতে পাচ্ছি, একটা প্রপার এক্সাইটেশন আসার ফলে এই হার্ট কন্ট্রাক্টেড হয়ে এই রকম হয়েছে। এখন আমরা অল অর নান রেসপন্স সম্পর্কে জানবো। কার্ডিয়াক মাসেল আসলে তখনই এক্সাইটেড হয় যখন সে একটা প্রপার একটা পর্যাপ্ত স্টিমুলাস পায়, কিন্তু যখন ওই স্টিমুলাসটা পর্যাপ্ত থাকে না কার্ডিয়াক মাসেল একেবারেই রেসপন্স করে না। ব্যাপারটা অনেকটা এইরকম, আমাকে যদি কেউ রেসপেক্ট করে তাহলে আমি তার সাথে কথা বলবো, কিন্তু আমাকে যদি রেসপেক্ট না করে তাহলে আমি তার দিকে ফিরেও তাকাবো না। তেমনি ভাবে কার্ডিয়াক মাসেলেরও ওই ইম্পালস অথবা ওই এক্সাইটেশনটা যখন পর্যাপ্ত হয় তখনই সে তার রেসপন্স হিসেবে কন্ট্রাক্ট করে, কিন্তু যখন ওই এক্সাইটেশনটা পর্যাপ্ত থাকে না তখন সে একেবারেই রেসপন্স করে না। কার্ডিয়াক মাসেল when stimulated by adequate stimulus responds by contraction. If the stimulus is inadequate, it responds not at all. রিফ্র্যাক্টরি পিরিয়ড। পিরিয়ড কথাটা দেখে বুঝতে পারছি এটা একটা সময়।
তাহলে এটা কিরকম সময়? It is the interval of time during which a normal cardiac impulse cannot re-excite an already excited area of cardiac muscle. Normal refractory period of the ventricle is 0.25 to 0.30 second. In atrial muscle, it is much shorter and it is about 0.15 second. রিফ্র্যাক্টরি পিরিয়ডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড অ্যান্ড রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই দুটো রিফ্র্যাক্টরি পিরিয়ডকে আমরা একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারি। আমাদের সবারই এমন কিছু বন্ধু রয়েছে যারা নিজেদের পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং তাদের পড়াশোনা শেষ করার পরে আমাদেরকে টেক্সট করে, কিরে কি করছিস, তুই কি পড়ছিস? আসলে আমরা তো আর পড়িনি, আমরা বলি যে না আমি তো পড়িনি। তখন সে বলে যে আমিও পড়িনি, আমাদের আর পড়তে হবে না, চল আমরা গল্প করি। অথচ সে কিন্তু তার পড়াটা মনোযোগ দিয়ে পড়ে শেষ করেছে। অর্থাৎ সে যখন পড়াশোনা করছিল সে কিন্তু একদম মনোযোগ দিয়ে তার কাজটাই করেছে, তার কাজটা শেষ করেছে, তখন সে অন্য কোনো দিকে ফিরেও তাকায়নি। আবার যখন তার পড়াশোনা শেষ হয়ে গেছে তখন সে ফোন নিয়ে টেক্সট করছে, রিপ্লাই দিচ্ছে বা অন্য কোনো কথায় সাড়া দিচ্ছে অথবা অন্য কোনো দিকে রেসপন্স করছে। এই যে যেই সময়টায় আমাদের বন্ধু খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে তার পড়াশোনা শেষ করে ফেলেছিল, এই সময়টার সাথে আমরা অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের তুলনা করতে পারি, কারণ এই সময়ে হার্ট মাসল অন্য যে কোনো স্ট্রং স্টিমুলাসই আসুক না কেন সে কোনোভাবেই রেসপন্স করে না। এবং পড়া শেষ করার পর আমাদের বন্ধুর পরবর্তী অ্যাক্টিভিটিটাকে আমরা হার্ট মাসেলের রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডের সাথে তুলনা করতে পারি। তখন সে অন্য ইম্পালসে সাড়া দিচ্ছিল। তবে হ্যাঁ, কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এই অন্য ইম্পালসের সাড়া সে তখনই দিবে যখন ওই ইম্পালসটা একটা খুব স্ট্রং স্টিমুলাস হবে। তাহলে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডে any strong stimulus will fail to elicit a response, and relative refractory period heart muscle can be excited by a very strong excitatory signal. এবং আমরা একটু পরে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের স্টেপগুলো দেখব। সেখানে 0, 1, 2 and ফার্স্ট পার্ট অফ 3 অথবা থার্ড স্টেজের টাইমটাই হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং লাস্ট পার্ট অফ 3 and 4 হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাট্রিয়ামের জন্য রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে 0.03 সেকেন্ড এবং ভেন্ট্রিকলের জন্য এটা 0.05 সেকেন্ড। এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের কিছু ফাংশন রয়েছে। এই যে সময়টা হার্ট মাসেল অন্য কোনো রেসপন্সে সাড়া দিচ্ছে না বা অন্য কোনো ছোটখাটো ইম্পালসে সাড়া দিচ্ছে না, এর সুবিধা হচ্ছে হার্ট মাসেল এই ছোটখাটো ইম্পালসে সাড়া না দেওয়ার কারণে সে ফ্যাটিগড অথবা টিটেনাইজড হয় না এবং সে একটা ভালো সময় পায় নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, সিগনিফিকেন্স অফ রিফ্র্যাক্টরি পিরিয়ড, heart muscle cannot be fatigued or titanized and heart muscle get time for nutrition and oxygen supply. এখন আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল সম্পর্কে জানব। Within physiological limits, the greater the initial length of cardiac muscle fiber, the greater will be the force of contraction. তাহলে একটা ফিজিওলজিক্যাল লিমিটে কার্ডিয়াক মাসল ফাইবারের ইনিশিয়াল লেন্থটা যতটুকু হবে তার ফোর্স অফ কন্ট্রাকশনও ততটাই হবে। এই ব্যাপারটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি।
ধরে নিই এটা একটা রাবার ব্যান্ড এবং রাবার ব্যান্ডটাকে দুই দিক দিয়ে ধরে স্ট্রেচ করার কারণে এটার লেন্থ এরকম হয়েছে। কিন্তু আমরা যতই এটাকে দুই দিক দিয়ে টেনে ধরে রাখছি ততই ভিতরের দিকে এর একটা ফোর্স তৈরি হচ্ছে এবং যখনই আমরা এটা টেনে ধরা থেকে ছেড়ে দিব তখনই এটা আবার তার আগের শেপে চলে আসবে। এই ব্যাপারটাই হয় আমাদের কার্ডিয়াক মাসল মানে ভেন্ট্রিকলের সাথে। যখন ব্লাড ভেন্ট্রিকলে আসতে থাকে তখন ভেন্ট্রিকলের এই মাসেলগুলো স্ট্রেচ হতে থাকে এবং এই মাসেল ফাইবারগুলোর লেন্থ বেড়ে গিয়ে মাঝখানে একটা স্পেস দেয়, যার কারণে ব্লাড থাকতে পারে। এখন এই ক্যাভিটিটা বাড়ায় কার্ডিয়াক মাসেল ফাইবারের উপর যে পরিমাণ প্রেসার পড়েছে ওই সেম পরিমাণ প্রেসার দিয়ে কার্ডিয়াক মাসেল একটা ফোর্স অফ কন্ট্রাকশন তৈরি করে, যার কারণে ব্লাড পরবর্তীতে অ্যাওর্টা বা পালমোনারি আর্টারিতে চলে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল এর কারণে কার্ডিয়াক আউটপুট এবং স্ট্রোক ভলিউম সমান হয়। এই ফ্র্যাঙ্ক স্টার্লিং ল এর কিছু ইম্পর্টেন্স রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে, ধরে নেই যে আমাদের এই ভেন্ট্রিকল পুরোপুরি ব্লাডটা পাম্প করে অ্যাওর্টাতে দিতে পারছে না, তাহলে কি হবে? ভেন্ট্রিকলটা আস্তে আস্তে ফুল হতে থাকবে, কারণ কিছু পরিমাণ ব্লাড প্রতিনিয়তই ভেন্ট্রিকলে থেকে যাচ্ছে। এক সময় ভেন্ট্রিকলটা ফুল হয়ে যাবে এবং এই ভালভের উপর প্রেসার পড়ে ব্লাডের ব্যাকফ্লো হবে, অর্থাৎ ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যাবে অ্যাওর্টাতে এবং অ্যাওর্টা থেকে আবার চলে যাবে ভেনা ক্যাভাতে। ব্লাডের এই ব্যাকফ্লোটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও ভেন্ট্রিকল ফুল হয়ে যাওয়ার কারণে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতে পারবে না, যার কারণে দেখা যাবে যে আমাদের হার্ট ফেল করেছে। তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল থাকার কারণে প্রতিবার যতটুকু ব্লাড ভেন্ট্রিকলে অতিরিক্ত থেকে যাচ্ছে হার্ট মাসেল বা ভেন্ট্রিকলের মাসেল সেগুলোকে পাম্প করে অ্যাওর্টাতে দিয়ে দিচ্ছে, যার কারণে এই পুরো ব্যাপারটা আর ঘটতে পারছে না। অর্থাৎ ফ্র্যাঙ্ক স্টার্লিং ল ব্লাডের ডাম্পিংকে প্রিভেন্টস ডাম্পিং অফ হার্ট এবং ইট ইজ আ লাইফ সেভিং ডিভাইস ফর আওয়ার হার্ট। এছাড়াও এই ফ্র্যাঙ্ক স্টার্লিং ল এর ইম্পর্টেন্স হচ্ছে, ইট রিলেটস the cardiac output and venous return. It helps us for hard work. এখন আমরা কার্ডিয়াক মাসেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল কিভাবে জেনারেশন হয় সেটা দেখব। কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের জন্য 4টা ফেজ রয়েছে: 0 ফেজ, ফেজ 1, 2, 3 এবং ফেজ 4 ইজ দ্য রেস্টিং ফেজ। প্রথমে আসি এই স্টেজে। এই স্টেজে কার্ডিয়াক মাসেলে এখনো কোনো ইম্পালস এসে পৌঁছায়নি, যেহেতু সেলের মধ্যে এখনো কোনো ইম্পালস এসেনি তাই আমরা বলতে পারি সেলটা রেস্টিং স্টেজে আছে। আর মেমব্রেন পটেনশিয়াল বলতে সেল মেমব্রেনের ভিতরে এবং বাইরে আয়নের গ্রেডিয়েন্টকে বোঝায়। তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বলতে রেস্টিং স্টেজে সেল মেমব্রেনের ভিতরে এবং বাইরে আয়নের গ্রেডিয়েন্টকে বোঝাবে।
ধরে নেই এই মাসেলের জন্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 মিলিভোল্ট। এর মানে হচ্ছে রেস্টিং স্টেজে ইনসাইড দ্য সেল কার্ডিয়াক মাসেলের নেগেটিভিটি 90 মিলিভোল্ট মোর নেগেটিভ। এখন এই মাসেলে একটা ইম্পালস এসে পৌঁছালো, তাহলে কি হবে? তখন এর সেল মেমব্রেনে থাকা কিছু আয়ন চ্যানেল খুলে যাবে, যার কারণে সেলের মধ্যে কিছু পরিমাণ পজিটিভ আয়নের ইনফ্লাক্স হবে। পজিটিভ আয়নের ইনফ্লাক্স হওয়ার কারণে এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 থেকে কিছুটা পজিটিভিটির দিকে যেতে থাকবে, এবং পজিটিভিটির দিকে যেতে যেতে যখন এটা -70 মিলিভোল্ট হবে, তখনই একটা থ্রিশোল্ড পটেনশিয়ালের জেনারেশন হবে। এই থ্রিশোল্ড পটেনশিয়ালের ফলে কার্ডিয়াক মাসেলের সেল মেমব্রেনে থাকা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। এই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাওয়ার কারণে সোডিয়াম সেলের বাইরে থেকে ভিতরে ঢুকতে থাকবে, অর্থাৎ সেলের মধ্যে সোডিয়াম ইনফ্লাক্স হবে। ফলে কার্ডিয়াক মাসেলের এই মেমব্রেন পটেনশিয়াল আরও বেশি পজিটিভিটির দিকে যাবে। পজিটিভ হতে হতে এটা -60, -50, -40, -30, -20, -10 এমনকি 0 হয়ে যাবে, এবং আরও বেশি পজিটিভ হয়ে এই মেমব্রেন পটেনশিয়ালটা পজিটিভিটির দিকে যাবে। তাহলে এক্ষেত্রে কার্ডিয়াক মাসেল ধীরে ধীরে তার নেগেটিভিটি হারিয়ে পজিটিভিটির দিকে যাচ্ছে। যেহেতু কার্ডিয়াক মাসেল তার নেগেটিভিটি অথবা নেগেটিভ পোল হারিয়ে পজিটিভ পোলারাইজেশনের দিকে যাচ্ছে, এর জন্য আমরা এই স্টেজকে ডিপোলারাইজেশন বলতে পারি। এরপর এর মেমব্রেন পটেনশিয়াল যখন পজিটিভ হয়ে যাবে, তখন এর মধ্যে থাকা ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যাবে, কারণ আমরা জানি যে সোডিয়াম চ্যানেল খুবই অল্প সময়ের জন্য ওপেন থাকে। যখনই সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে, তখনই সেলের মধ্যে পটাশিয়াম চ্যানেলগুলো খুলে যাবে। পটাশিয়াম চ্যানেলগুলো খুলে যাওয়ার কারণে পটাশিয়াম সেলের মধ্যে থেকে বাইরে বের হয়ে যেতে থাকবে, অর্থাৎ পটাশিয়ামের ইফ্লাক্স হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম চ্যানেল খুলে যাওয়ার কারণে সোডিয়াম সেলের বাইরে থেকে ভিতরে এসেছে, কিন্তু পটাশিয়াম চ্যানেল খুলে যাওয়ার কারণে পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে যাচ্ছে কেন? এর কারণ হচ্ছে সেল মেমব্রেনের ভেতরে এবং বাইরে এই আয়নগুলোর কনসেন্ট্রেশন ডিফারেন্স। আমরা জানি যে সেলের বাইরে অর্থাৎ এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং সেলের ভেতরে অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে। যেহেতু সেলের বাইরে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে, তাই সোডিয়াম সেলের বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, এবং যেহেতু সেলের ভেতরে পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে, এর জন্য পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে বের হতে থাকে। এবং যেহেতু এক্ষেত্রে সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজড এবং পটাশিয়াম চ্যানেল ওপেন, তাই এখানে প্রতি মুহূর্তে সেলের ভেতর থেকে বাইরে পজিটিভ আয়ন চলে যাচ্ছে, অর্থাৎ সেল তার পজিটিভ আয়ন হারাচ্ছে,
এর জন্য সেলের অ্যাকশন পটেনশিয়াল আবার নেগেটিভিটির দিকে আসা শুরু করবে। এই যে সেলের মেমব্রেন পটেনশিয়াল তার পজিটিভ পোলারিটি হারিয়ে আবার নেগেটিভ পোলারিটির দিকে আসা শুরু করলো, এই ব্যাপারটাকে বলা হয় ইনিশিয়াল রিপোলারাইজেশন। এরপর যখন এর মেমব্রেন পটেনশিয়াল 0 এর কাছাকাছি চলে আসবে, তখন সেলের মধ্যে থাকা সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে এবং এই সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলগুলো দিয়ে সেলের বাইরে থেকে ভিতরে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স হবে, অর্থাৎ ক্যালসিয়াম সেলের ভিতর ঢুকতে থাকবে। এখন আমরা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের এই চ্যানেলগুলো দিয়ে শুধুমাত্র ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে এবং এক্ষেত্রে যেহেতু একই সাথে পটাশিয়াম অর্থাৎ পজিটিভ আয়ন সেলের ভেতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে এবং ক্যালসিয়াম অর্থাৎ অন্য একটি পজিটিভ আয়ন সেলের বাইরে থেকে ভিতরে আসছে, অর্থাৎ সেলের মধ্যে পজিটিভিটির কোনো চেঞ্জ হচ্ছে না, তাই এই অল্প সময়ের জন্য আমরা এই মেমব্রেন পটেনশিয়ালটা অলমোস্ট সেম পাবো, অর্থাৎ এখানে তেমন কোনো চেঞ্জ হবে না মেমব্রেন পটেনশিয়ালের। কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের এই স্টেজকে বলা হয় প্লাটো স্টেজ। এর পরবর্তীতে আবার এই ক্যালসিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যায় এবং শুধু এই পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন থাকে, যার ফলে সেলের ভেতর থেকে বাইরে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম বের হয়ে যায়, অর্থাৎ পটাশিয়ামের ইফ্লাক্স হয়। ফলে সেল মেমব্রেন আবার অনেক বেশি নেগেটিভ পোলারিটি পায় এবং তার মেমব্রেন পটেনশিয়াল কমতে 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 আবার -90 মিলিভোল্ট হয়ে যায়, অর্থাৎ সে আবার তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ফিরে পায়। যেহেতু এই স্টেজের মাধ্যমেই সেল মেমব্রেন তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা আবার ফিরে পেল, এর জন্য এই ফেজটাকে আমরা রিপোলারাইজেশন বলে থাকি। আর এই কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে যেহেতু একদিকে ডিপোলারাইজেশন এবং পরবর্তীতে রিপোলারাইজেশন এবং প্লাটো ফেজ পার করে আবার রিপোলারাইজেশন হচ্ছে, আর এই কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে একদিকে যেহেতু ডিপোলারাইজেশন এবং তার ঠিক পরপর ইনিশিয়াল রিপোলারাইজেশন এবং প্লাটো ফেজ পার করে আবার রিপোলারাইজেশন হচ্ছে, অর্থাৎ আয়নের গ্রেডিয়েন্ট অনেক বেশি চেঞ্জ হচ্ছে, তাই এই পুরো ব্যাপারটাকে আমরা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের গ্রাফ বলতে পারি। কারণ আমরা জানি অ্যাকশন পটেনশিয়াল মানে হলো র্যাপিড চেঞ্জ ইন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন। এখন আমরা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের ফেজগুলো সম্পর্কে জানব। ফেজ 0, এই স্টেজে ডিপোলারাইজেশন হয় ডিউ টু র্যাপিড সোডিয়াম ইনফ্লাক্স থ্রু ফাস্ট সোডিয়াম চ্যানেল। ফেজ 1, ইনিশিয়াল রিপোলারাইজেশন, ক্লোজার অফ সোডিয়াম চ্যানেল and potassium efflux. Phase 2, plateau, potassium efflux, calcium influx through
calcium sodium slow channel. Phase 3 rapid repolarization, increase potassium efflux, prolonged opening of potassium channel, closure of calcium channel. Phase 4 resting membrane potential, inside cell negative due to greater potassium conductance. এখন আসি প্লাটো ফেজে। It is 0.2 second in atrial muscle and 0.3 second in ventricular muscle, found in phase 2 of cardiac muscle action potential. প্লাটো হওয়ার রিজন হচ্ছে most fast sodium channels become inactivated at -55 millivolt. So, it is the slow sodium calcium channel which is responsible for depolarization in action potential of SA node. এই প্লাটো ফেজের ইম্পর্টেন্স হচ্ছে প্লাটো ফেজ থাকার কারণে আমাদের ভেন্ট্রিকল এর ফিলিং হতে পারে। ব্যাপারটা কিরকম? যখনই কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের ডিপোলারাইজেশন শুরু হয়ে যায় তখনই আমাদের সেল কন্ট্রাক্ট করতে থাকে। যদি এই প্লাটো ফেজ না থাকতো তাহলে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মধ্যে একটা টাইম গ্যাপ থাকতো না, ফলে ভেন্ট্রিকল ফিলিং হওয়ার জন্য তার প্রপার সময়টা পেত না। এই প্লাটো ফেজ থাকার কারণে ভেন্ট্রিকল ওই সময়টাতে ব্লাড দিয়ে ফিল হয়ে যায় এবং পরবর্তীতে ওই ব্লাড সে পাম্প করতে পারে। After initial repolarization, the membrane remains depolarized for about 0.2 seconds due to increased calcium permeability and decreased potassium permeability. এখন আমরা জাংশনাল টিস্যুস অফ দি হার্ট সম্পর্কে জানব। এটা আমাদের হার্টের এই রাইট অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভার ইমিডিয়েটলি বিলোতে আমরা পাই এসএ নোড। এসএ নোডেই মূলত একটা ইম্পালস জেনারেশন হয়, যে ইম্পালস তখন পর্যায়ক্রমে অ্যাট্রিয়াম এবং ইন্টারনোডাল পাথওয়ে এর মাধ্যমে এভি নোডে ছড়িয়ে যায়। এভি নোড থেকে ইম্পালস আসে বান্ডেল অফ হিজ, রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং লেফট বান্ডেল ব্রাঞ্চে, এবং এই বান্ডেল ব্রাঞ্চ থেকে পরবর্তীতে ইম্পালস পার্কিনজি ফাইবারে ছড়িয়ে যায়। এই যেসব টিস্যু এই কার্ডিয়াক ইম্পালস কন্ডাকশনের সাথে জড়িত অথবা যারা কার্ডিয়াক ইম্পালস প্রয়োজনে জেনারেটও করতে পারে তাদেরকে আমরা বলি জাংশনাল টিস্যু। তাহলে আমাদের জাংশনাল টিস্যুগুলো হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড, সাইনাস নোড অর এসএ নোড, 3 internodal pathways, anterior internodal pathway, middle internodal pathway, posterior internodal pathway. Anterior internodal pathway এর অন্য নাম ট্র্যাক্ট অফ ব্যাকম্যান, মিডল ইন্টারনোডাল পাথওয়ে এর অন্য নাম ট্র্যাক্ট অফ ওয়েনকেবেক এবং পোস্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে এর অন্য নাম ট্র্যাক্ট অফ থরেল। Atrioventricular node or AV node, bundle of His or atrioventricular bundle or AV bundle, right and left bundle branches, Purkinje fiber. এখন আমরা এসএ নোড অথবা সাইনোয়াট্রিয়াল নোড সম্পর্কে জানব। এসএ নোড is a small flattened ellipsoid strip of specialized cardiac muscle. It is 3 mm wide, 15 mm long and 1 mm thick. আমরা জানি যে আমাদের রাইট অ্যাট্রিয়ামের পোস্টেরোল্যাটারাল ওয়াল এ আমরা এসএ নোডকে পাই এবং সুপিরিয়র ভেনা ক্যাভা এর ইমিডিয়েটলি বিলোতে আমরা এসএ নোড খুঁজে পাই।
তাহলে অ্যাসেনোডের লোকেশন হচ্ছে, it is located in the superior posterolateral wall of the right atrium, immediately below and slightly lateral to the opening of the superior vena cava. Acenode is supplied by right vagus nerve. Its most sympathetic fibers come from the stellate ganglion. এখন প্রশ্ন হচ্ছে, অ্যাসেনোডকে কেন পেসমেকার বলা হয়? মূলত পেস মানে গতি এবং মেকার মানে যে সেই গতিটা মেক করে। আমরা দেখি যে দৌড় প্রতিযোগিতায় পিস্তলে গুলি করার সাথে সাথে একজন মানুষ দৌড় দেয় এবং ফলে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই মানুষটাকেই দৌড় প্রতিযোগিতার পেসমেকার বলা হয়। ঠিক তেমনি ভাবে আমরা যখন আমাদের মায়ের গর্ভে অথবা ভ্রূণাবস্থায় ছিলাম, যখনও আমাদের হৃদস্পন্দন শুরু হয়নি, তখনই হঠাৎ করে হৃৎপিণ্ডের একটা জাংশনাল টিস্যু একদিন একটা ইম্পালস করতে পারলো। সেই ইম্পালস পুরো হার্টে ছড়িয়ে গিয়ে হার্টটা ফাংশনাল হয়ে উঠলো, অর্থাৎ হার্ট কন্ট্রাকশন করতে পারলো এবং কন্ট্রাকশনের ঠিক পরপরই সে রিল্যাক্সেশন করতে পারলো। ওই যে একটা হৃদস্পন্দন সেই ভ্রূণাবস্থায় তৈরি হয়েছিল, সেটাই সারা জীবন ধরে চলে মৃত্যুর ঠিক আগ পর্যন্ত। তাহলে ওই প্রথম স্পন্দনটা কে তৈরি করেছিল? ওই প্রথম স্পন্দনটা তৈরি করেছিল আমাদের অ্যাসেনোড। যেহেতু অ্যাসেনোড ইম্পালস জেনারেট করে, এর জন্য অ্যাসেনোডকে বলা হয় পেসমেকার। Acenode is called pacemaker of the normal heart because it generates impulse. The discharge rate of the sinus node is considerably faster than the natural self-exciting discharge rate of either the AV node or the Purkinje fiber. আচ্ছা, শুধু কি ইম্পালস জেনারেট করার জন্যই অ্যাসেনোডকে পেসমেকার বলা হয়? অ্যাসেনোড যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের এভি নোড অথবা আমাদের পার্কিনজি ফাইবার অথবা আমাদের ভেন্ট্রিকুলার মাসেলও ইম্পালস জেনারেট করতে পারে। তাহলে তাদেরকে আমরা কেন পেসমেকার বলছি না? তার কারণ হচ্ছে অ্যাসেনোডের ইম্পালস জেনারেশন রেট সবচেয়ে বেশি এবং সেটা 70 to 80 মিলিভোল্ট। অর্থাৎ অ্যাসেনোডের ডিসচার্জ রেট সবচেয়ে বেশি, যার জন্য তাকে পেসমেকার বলা হয়। এবং অ্যাসেনোডের ডিসচার্জ রেট যেহেতু সবচেয়ে বেশি এবং আমাদের নর্মাল হার্টে মূলত ইম্পালস জেনারেশনের কাজে নিয়োজিত থাকে অ্যাসেনোড, এর জন্য অ্যাসেনোড যে রেটে ইম্পালস জেনারেট করে সেই রেটটাই আমাদের জন্য হার্ট রেট। ওই রিদম মেনেই আমাদের হার্ট তার অ্যাকচুয়াল ফাংশন মানে যে পাম্পিং ফাংশনটা আছে সেটা করে। এর জন্য বলা হয় যে অ্যাসেনোড কন্ট্রোলস দি হোল হার্ট। এখন আমরা অ্যাসেনোডের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন সম্পর্কে জানব। অ্যাসেনোডের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন কার্ডিয়াক মাসেলের চেয়ে অনেকটাই আলাদা, কারণ অ্যাসেনোডের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে অটোরিদমিসিটি। অ্যাসেনোড তার ইম্পালস জেনারেশনের জন্য অ্যাসেনোড তার নিজের ইম্পালস নিজেই তৈরি করতে পারে। ইম্পালস জেনারেশনের জন্য তার বাইরে থেকে অন্য কোনো ইম্পালস আসা লাগে না এবং সে এটা করতে পারে কারণ তার অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন ফেজে একটা প্রি পটেনশিয়াল স্টেজ আছে। আমরা জানি যে অ্যাসেনোডের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -55 to -60 মিলিভোল্ট। এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকাকালীন সময়ে এর সেলের মধ্যে থাকা কিছু সোডিয়াম চ্যানেলের ওপেন হয়ে যায়,
সোডিয়াম চ্যানেলের ওপেন হওয়ার জন্য সেলের মধ্যে সোডিয়ামের ইনফ্লাক্স হতে থাকে। কিছু ক্যালসিয়াম আয়নও এক্ষেত্রে হেল্প করে। সোডিয়ামের ইনফ্লাক্স হওয়ার ফলে এসএ নোডের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -55 to 60 থেকে -40 হয়ে যায়, এবং যখনই এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -40 মিলিভোল্ট হয় তখনই এর মধ্যে একটা থ্রিশোল্ড পটেনশিয়ালের জেনারেশন হয়, এবং এই থ্রিশোল্ড পটেনশিয়ালের ফলে সেলের মধ্যে থাকা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। আমরা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে দেখেছি থ্রিশোল্ড পটেনশিয়াল জেনারেশনের পরে সেলের মধ্যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের ওপেন হয় এবং সোডিয়ামের ইনফ্লাক্স হয়। কিন্তু এসএ নোডের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয় এবং সেলের মধ্যে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়। যেহেতু সেলের মধ্যে একটা পজিটিভ আয়নের ইনফ্লাক্স হচ্ছে, তাই এর মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভিটি থেকে পজিটিভ দিকে যেতে থাকবে। সেল মেমব্রেন পটেনশিয়ালের এই নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার এই ব্যাপারটাকে বলা হয় ডিপোলারাইজেশন, এবং যখনই এটা একটা নির্দিষ্ট পজিটিভিটিতে পৌঁছাবে তখনই এই ক্যালসিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে এবং পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হওয়ার ফলে সেলের ভেতর থেকে বাইরে পটাশিয়ামের ইফ্লাক্স হতে থাকবে, মানে পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে বের হয়ে যাবে। এবং যেহেতু এই স্টেজে পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে সেল আবার তার পজিটিভিটি হারিয়ে নেগেটিভ দিকে চলে আসবে এবং পটাশিয়াম চ্যানেল ক্লোজ হতে একটু বেশি সময় নিবে, যার কারণে কিছুটা সময় ধরে আরো বেশি পটাশিয়াম সেল থেকে বের হয়ে যেতে থাকবে। ফলে আমরা এর মেমব্রেন পটেনশিয়াল অনেকটা নেগেটিভ পাবো। এই যে সেল তার পজিটিভ পটেনশিয়ালিটি হারিয়ে নেগেটিভ দিকে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় রিপোলারাইজেশন। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের ক্ষেত্রে আমরা ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন পাওয়ার পাশাপাশি নাম্বার 1 এবং 2 ফেজে আমরা ইনিশিয়াল রিপোলারাইজেশন এবং প্লাটো ফেজও পেয়েছি। কিন্তু অ্যাসেনোডের অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন এবং একটা ইনিশিয়াল স্টেজ প্রি পটেনশিয়াল স্টেজ পাচ্ছি। এই প্রি পটেনশিয়াল স্টেজ থাকার কারণেই অ্যাসেনোড তার নিজের ইম্পালস নিজেই তৈরি করতে পারছে। কিন্তু কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের ক্ষেত্রে আমরা কোনো প্রি পটেনশিয়াল পাবো না। এগুলোই হচ্ছে কার্ডিয়াক মাসেলের সাথে অ্যাসেনোডের অ্যাকশন পটেনশিয়ালের ডিফারেন্স। এবং অ্যাসেনোডের ক্ষেত্রে যেহেতু ডিপোলারাইজেশনের পরপরই রিপোলারাইজেশন হচ্ছে, অর্থাৎ সেল তার নেগেটিভ পটেনশিয়ালিটি থেকে পজিটিভ দিকে গিয়ে আবার নেগেটিভ পটেনশিয়ালে ফিরে এসেছে, তাই বলা যায় অ্যাসেনোডের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হয়ে গেছে। এখন আমরা একটপিক পেসমেকার সম্পর্কে জানব। A pacemaker elsewhere than the SA node is called ectopic pacemaker. মানে SA node যদি কোনো কারণে ইম্পালস জেনারেশন বন্ধ করে দেয় তাহলে কি আমরা মারা যাব? না। SA node যদি ইম্পালস জেনারেশন বন্ধ করে দেয় তাহলে এই ইম্পালস জেনারেশনের কাজটা
তখন অন্য কিছু টিস্যু নিয়ে নেয়। সেগুলো হচ্ছে AV node, Purkinje fiber, atrial or ventricular muscle. এই টিস্যুগুলো তখন আপার হ্যান্ড নিয়ে নেয়। It works in the time of cardiac impulse from SA node. এখন আমরা পেসমেকার পটেনশিয়াল বা প্রি পটেনশিয়াল সম্পর্কে জানব। Rhythmically discharging cells have a membrane potential that alter each impulse. Declines to the firing level. This is called prepotential. It is the slow positive increase in voltage across the cell membrane that occurs between end of an action potential and beginning firing level of the next action potential. এখন আমরা AV node সম্পর্কে জানব, অর্থাৎ atrioventricular node সম্পর্কে জানব। It is situated in the posterior wall of the right atrium immediately behind the tricuspid valve. It measures about 2 into 5 millimeter. It is supplied by left vagus nerve. এখন আমরা AV nodal delay সম্পর্কে জানব। প্রথমে আমরা একটি ক্যালকুলেশনের মাধ্যমে AV nodal delay দেখে আসি। আমরা জানি যে SA নোডে ইম্পালস জেনারেশনের পর ওই ইম্পালস ইন্টারনোডাল পাথওয়ে এর মাধ্যমে AV নোডে আসে। তাই SA নোড থেকে AV নোডে ইম্পালস আসতে কিছুটা সময় লাগে এবং AV নোডে ইম্পালস এসে কিছুটা ডিলে করে এবং পরবর্তীতে বান্ডেল অফ হিজ হয়ে রাইট বান্ডেল এবং লেফট বান্ডেল ব্রাঞ্চে যেতে ইম্পালসের আরও কিছুটা দেরি হয়ে যায়। এই যে AV নোডে ইম্পালস দেরি করছে, আবার AV নোড থেকে পরবর্তীতে ইম্পালস ছড়িয়ে যেতেও আরও কিছুটা দেরি হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় AV নোডাল ডিলে। এবং AV নোডাল ডিলে এর সাথে SA নোড থেকে ইম্পালস আসতে যতটুকু ডিলে হচ্ছিল সেটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো টোটাল ডিলে। তাহলে delay in internodal pathways 0.03 second, delay in AV node 0.09 second, delay in penetrating portion of AV bundle 0.04 second. তাহলে AV nodal delay 0.13 second এবং টোটাল ডিলে 0.16 সেকেন্ড। এই টোটাল ডিলের কারণ কি? Diminished number of gap junctions between successive cells in the conductive pathway. এখন আমরা AV nodal delay এর ডেফিনিশন দেখি। The AV node and its adjacent conductive fibers delay the transmission of impulse from the atria into the ventricles. This delay in transmission of impulse is known as AV nodal delay. It is about 0.13 second. It corresponds with PR interval in ECG. এই AV nodal delay এর কারণগুলো কি কি? Junctional fibers of the AV node are very small in size. Cells are embryonic type. এদের মধ্যে গ্যাপ জাংশন খুবই কম থাকে। এদের রিফ্র্যাক্টরি পিরিয়ড প্রলংড থাকে, অর্থাৎ prolonged refractory period of the AV nodal fibers. RMP of these fibers are much less negative than the normal RMP of other cardiac muscle. এখন আসি AV nodal delay এর ইম্পর্টেন্স সম্পর্কে। আমাদের যদি কোনো একটা কাজ করতে দেরি হয়ে যায় তাহলে বেশিরভাগ সময়ই আমাদের উপর সেটা একটা নেগেটিভ ইফেক্ট ফেলে।
অনেক সময় তো সেটা আমাদের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এভি নোডাল ডিলে এর ইম্পর্টেন্স কি হতে পারে? It allows time for the atria to empty their blood into the ventricles before ventricular contraction begins. Atria and ventricular systole does not override each other. অ্যাসে নোড তার রিদমিক্যাল এক্সাইটেশন বন্ধ করে দেয়, ফলে ট্রান্সমিশন অফ ইম্পালসের ব্লক হয়ে যায় এবং এটা কমপ্লিট ব্লক। তাহলে ব্লক কমপ্লিটলি ট্রান্সমিশন অফ ইম্পালস from the atria to ventricle. Then ventricles stop beating for 5 to 20 minutes. Then Purkinje fiber cause the ventricular contraction at a rate of 15 to 40 beats per minute. This phenomenon is called vagal escape or ventricular escape. অর্থাৎ অ্যাসে নোড যখন ইম্পালস জেনারেশন বন্ধ করে দিবে, ওই ইম্পালস তখন আর ট্রান্সমিটেড হয়ে ভেন্ট্রিকল পর্যন্ত আসবে না, ফলে ভেন্ট্রিকল তার কন্ট্রাকশন অথবা বিটিং করতে পারবে না। এই ব্যাপারটা 5 থেকে 20 মিনিট ধরে চলার পর পার্কিনজি ফাইবার আপার হ্যান্ড নিবে এবং সে 15 to 40 বিটস পার মিনিটে ইম্পালস জেনারেট করতে থাকবে এবং সে 15 to 40 বিটস পার মিনিট রেটে ইম্পালস জেনারেট করতে থাকবে এবং ভেন্ট্রিকলও তখন এই রেটে কন্ট্রাক্ট করতে থাকবে। তাহলে অ্যাসে নোড ইম্পালস জেনারেশনে ব্যর্থ হলে ভেন্ট্রিকল যে অন্য উপায়ে তার ফাংশন অর্থাৎ কন্ট্রাকশন করছে, এই ব্যাপারটাকেই বলা হয় ভেগাল এসকেপ অর ভেন্ট্রিকুলার এসকেপ। এই ব্যাপারটাকেই বলা হয় স্ট্রোক অ্যাডামস সিনড্রোম। এবং এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কেন ভেন্ট্রিকল 5 থেকে 20 সেকেন্ড বেশি সময় নিল তার ওন ইম্পালস জেনারেশনের জন্য? এর উত্তর হচ্ছে when AV block occurs, ventricles stop beating for 5 to 20 seconds. During this period, the ventricles fail to pump blood and the person faint after first 4 to 5 minutes 4 to 5 seconds because of lack of blood flow to the brain. অর্থাৎ ভেন্ট্রিকল যখন পাম্প করা বন্ধ করে দিবে তখন আমাদের হোল বডিতে ব্লাড সার্কুলেশন করতে পারবে না, এবং হোল বডিতে যদি ব্লাড সার্কুলেশন না করতে পারে তাহলে আমাদের ব্রেনেও ব্লাড গিয়ে পৌঁছাবে না। তখন আমাদের ব্রেন প্রপার অক্সিজেন পাবে না, এবং অক্সিজেন না পাওয়ার কারণে এবং নিউট্রিশনের ঘাটতি থাকায় তখন আমরা অজ্ঞান হয়ে যাব। This delayed pickup of the heartbeat is called Stroke-Adamo syndrome. অ্যাসে নোডে একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেশনের পর সেটি কিভাবে পুরো হার্টে কন্ডাক্টেড হয় আমরা এখন সেটি দেখব। এটা হচ্ছে আমাদের নর্মাল হার্ট। এখানে একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেশন হয়েছে অ্যাসে নোডে। ওই ইম্পালসটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে এবং ইন্টারনোডাল পাথওয়ে এর মাধ্যমে এভি বান্ডেলে ছড়িয়ে যায় এবং ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে ছড়িয়ে যায়। এভি নোড থেকে পরবর্তীতে ইম্পালস বান্ডেল অফ হিজ, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং পার্কিনজি ফাইবারে ছড়িয়ে যায়। এক্ষেত্রে
লেফট টু রাইটে প্রথমে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যাক্টিভেশন হয়, তারপর ভেন্ট্রিকলের অ্যান্টেরোসেপ্টাল রিজিয়নের অ্যাক্টিভেশন হয় এবং প্রথমে অ্যাপেক্স পোর্শন অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ অ্যাক্টিভেশন অফ মায়োকার্ডিয়াম ফ্রম এন্ডোকার্ডিয়াল সারফেস অফ এপিকার্ডিয়াম হয় এবং সবশেষে পোস্টেরো বেজাল পোর্শন এবং পালমোনারি কোনাসে ইম্পালস ছড়িয়ে যায়, অর্থাৎ পুরো হার্টে এভাবে ইম্পালস কন্ডাক্টেড হয়। পরীক্ষায় এই ব্যাপারটাকে আমরা এভাবে গুছিয়ে লিখতে পারি: কন্ডাকশন অফ কার্ডিয়াক ইম্পালস, cardiac impulse originate from SA node, spread through the atria, through internodal pathways to AV node, bundle of His, right and left bundle branches, Purkinje fibers, activation of interventricular septum from left to right, first of the middle. Anteroseptal region of the ventricles, activation of myocardium from endocardial surface of epicardium, activation of posterior basal portion of left ventricle and pulmonary conus. If you find the video helpful, then let me know in the comment section and subscribe for more video like this.